স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম কৌরি। এবার জানাবো খবরের বিস্তারিত। ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, আর ভোট হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে। এছাড়া নির্বাচনে অংশগ্রহণকারী দল ও প্রার্থীর জন্য আচরণ বিধিও চূড়ান্ত করেছে ইসি। জানানো হয়, এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসীরা, আর ৩১শে অক্টোবর পর্যন্ত ১৮ বছর বয়সীরা ভোটার হতে পারবেন। রমজানের আগে ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি পাওয়ার পর আরপিও সংশোধন সহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বৈঠকটি শুরু হয়ে চলে টানা সন্ধ্যা ৭টা পর্যন্ত। ৮ ঘণ্টার বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে ডিসেম্বরের প্রথমার্ধে। ফেব্রুয়ারি মাসে রমজান শুরুর আগে নির্বাচন করার ব্যাপারে আমাদেরকে প্রস্তুতি নিতে বলা হয়েছে এবং শিডিউল ঘোষণার কাজটা আমাদের ডিসেম্বর মাসের প্রথমার্ধেই আপনারা পাবেন। আগামী ৩১ অক্টোবর যাদের বয়স ১৮ বছর হবে তারাও ভোটার হতে পারবেন বলে জানায় ইসি। ৩১ অক্টোবর পর্যন্ত নিব যারা শুধুমাত্র ২০২৫ সালের এই ১০ মাসের মধ্যে ১৮ বছর বয়প্রাপ্ত হয়েছেন। রাফলি প্রত্যেক মাসে ক্লোজ টু ২ লক্ষ ভোটার যদি হয়, ১৮ থেকে ২০ লক্ষ হতে পারে সর্বোচ্চ। এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসী ভোটাররা। জানানো হয়, পোস্টাল ব্যালট প্রতি খরচ হতে পারে ৭০০ টাকা পর্যন্ত। যে ৫০০ টাকা যদি আপনার পোস্টেজের জন্য যায়, আরও ১-২০০ টাকা প্রিন্ট ইত্যাদি সব কিছুর জন্য যায়, রাফলি ৬ থেকে ৭ কোটি টাকা প্রত্যেক ১ লক্ষ ভোটারের জন্য লাগবে আমাদের। ৩ ধরনের ভোটার আছেন যারা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারেন: সরকারি কর্মচারী, ভোট ব্যবস্থাপনা এবং ভোট অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত থাকেন তারা, এবং আইনে হেফাজতে থাকা ব্যক্তিবর্গ জেলখানায় বা অপরাপর জায়গায়। নির্বাচনে দল ও প্রার্থীদের আচরণ বিধিও চূড়ান্ত করেছে ইসি, তবে আরপিও সংশোধন চূড়ান্ত হয়নি। ভোট গ্রহণের দিন গণমাধ্যম সহ কেউ ড্রোন ব্যবহার করতে পারবে না, তবে ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। নির্বাচনী প্রচারণায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর ব্যবহারের বিষয়ে কঠোর থাকবে নির্বাচন কমিশন। এছাড়া ভুল তথ্যের প্রচার ঠেকাতে কাজ করবে বিশেষ কমিটি। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করেছে অন্তর্বর্তী সরকার। এখন ১ নম্বর কাজ সুন্দরভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা, আর দ্বিতীয় কাজ সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করা। সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে ভোট করতে উপদেষ্টা পরিষদের বৈঠকে সংশ্লিষ্টদের দিক নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর দ্বিতীয়বারের মতো সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার আগমন ঘিরে নেওয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা, বন্ধ করে দেয়া হয় দর্শনার্থীদের প্রবেশ। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এই বৈঠকে অংশ নেন অন্যান্য উপদেষ্টারা, ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব। এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠুভাবে আয়োজনের দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে ব্রিফিং করেন প্রেস সচিব। উনি বলেছেন যে আজকের থেকে দ্বিতীয় অধ্যায় শুরু। প্রথম এবং প্রধান কাজ হলো নির্বাচন সুন্দরভাবে করা। এর ছাড়া আরো দুটো কাজ তো আমাদের আছে প্রাইমারি কাজগুলোর মধ্যে। একটা হচ্ছে যে রিফর্ম, আর হচ্ছে ট্রায়াল। পুরো বিষয়টা ক্যাবিনেট প্রতিনিয়তই এটা আপডেট নিচ্ছেন। ১ বছরের সরকারের কার্যক্রমের চিত্র তুলে ধরেন প্রেস সচিব। বলেন, এ পর্যন্ত ৩১৫টি সিদ্ধান্তের মধ্যে বাস্তবায়ন হয়েছে ২৪৭টি। এ সময় ৫৬টি অধ্যাদেশ দিয়েছে সরকার। মে জুলাই যে ডিসিশন হয়েছে ক্যাবিনেটে, ৮ই অগাস্ট ২০২৪ থেকে ৩১শে জুলাই ২০২৫ পর্যন্ত ৩১৫টি সিদ্ধান্ত নেন এটা কাউন্সিল অফ অ্যাডভাইজার বা ক্যাবিনেট। তার মধ্যে বাস্তবায়িত হয়েছে ২৪৭টি, এবং এর মধ্যে শতকরা হার হচ্ছে ৭৮.৪১। এটা হচ্ছে যে কোনো গভর্নমেন্টের স্বাধীনতার পরে যে কোনো গভর্নমেন্টের জন্য এটা একটা রেকর্ড, এই বাস্তবায়নের রেকর্ড।
এছাড়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় জীবন বাজি রেখে শিক্ষার্থীদের রক্ষা করা শিক্ষক মেহেরিন চৌধুরীর নামে একটি পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। শেখ হাসিনার দুঃশাসন হটাতে যুগপৎ আন্দোলনে যারা রাজপথে ছিলেন তাদের সঙ্গে নিয়ে নির্বাচনে যাবে বিএনপি, একথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দলটির আরেক নেতা রুহুল কবির রিজভী বলেন, নির্বাচিত সরকার আসলে স্বচ্ছতা আসবে দেশে, কমে যাবে ষড়যন্ত্র। দেশের চলমান পরিস্থিতি এবং নির্বাচন বিষয়ে রাজধানীর গুলশানে নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টার ভূমিকায় সন্তুষ্ট বিএনপি। আমরাও যদি সরকার পরিচালনার দায়িত্ব পাই, সেই ভাবনা আমাদেরও আছে। আমরা জাতির সমস্ত মেধাবী সন্তানদের সমস্ত ভাবনা জাতি গঠনে তাদের অবদানকে আমরা ধারণ করতে চাই, করা উচিত। এদিকে উত্তরায় মাইলস্টোন স্কুলে দুর্ঘটনায় নিহত স্কুল সহকারী মাসুমা বেগমের পরিবারের সাথে সাক্ষাৎ করেন দলটির আরেক নেতা রুহুল কবির রিজভী। এই সময় তিনি জানান, মাসুমা বেগমের ছেলে আব্দুল্লাহ লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কোনো ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র চক্রান্তের দিন শেষ হয়ে যাবে। যত বেশি আমরা জবাবদিহিতামূলক কর্মকাণ্ড করতে পারবো, জবাবদিহিতামূলক সরকার হবে, ততই ষড়যন্ত্র অপস্ত্রিয়মান হবে। কক্সবাজার সফর নিয়ে এনসিপি নেতারা লুকোচুরি করায় দেশের মানুষের মনে প্রশ্ন উঠেছে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। আপনারা যে কোনো কাজেই যেতে পারেন, যে কারোর সাথে সাক্ষাৎ করতে পারেন, সভা করতে পারেন, ওটা প্রকাশ্য জানিয়ে দিন, সেটা আপনারা মিডিয়াকে বলেন, তাহলে তার কোনো প্রশ্ন আসে না। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। প্রহসনের নির্বাচন ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ সহ 12 জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপির করা মামলায় বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত এ আদেশ দেন। কাজী রকিবউদ্দিন আহমেদ ছাড়াও এ নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন 9 সাবেক নির্বাচন কমিশন ও 2 ইসি সচিব। বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর পুলিশ পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয় 12 আসামি বর্তমানে পলাতক রয়েছেন। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন। তারা বিদেশে আছেন এরকম কোনো তথ্য যেহেতু পুলিশের হাতে নেই, তদন্তকারী কর্মকর্তার হাতে নেই, তিনি মনে করছেন তারা দেশের কোনো কোথাও না কোথাও গা ঢাকা দিয়ে আছেন। সেজন্য যারা যদি দেশে থেকে থাকেন, যাতে তারা এই দেশ থেকে নিষেধাজ্ঞা আবেদন করেছেন, মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে আবেদন মঞ্জুর করেছেন। লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালটি 50 শয্যা থেকে 100 শয্যায় উন্নীত করা হয় 2007 সালে। প্রায় 18 বছর পেরিয়ে গেলেও এখনো 50 শয্যার লোকবল দিয়েই চলছে হাসপাতালটি। অথচ হাসপাতালটিতে গড়ে ভর্তি থাকেন 350 থেকে প্রায় 400 রোগী। ডাক্তার ও নার্স স্বল্পতায় এত বিপুল সংখ্যক রোগীকে চিকিৎসা দিতে গিয়ে হিমশিম কর্তৃপক্ষ। 100 শয্যার এই হাসপাতালে প্রতিদিন আউটডোরে চিকিৎসা নেয় প্রায় 1000 থেকে 1200 রোগী। কিন্তু ডাক্তার ও নার্স সহ লোকবলের স্বল্পতায় বিপুল সংখ্যক রোগীকে চিকিৎসা দিতে গিয়ে হিমশিম কর্তৃপক্ষ। হাসপাতালটিতে গড়ে দিনে ভর্তি 360 থেকে 390 জন রোগী। এর মধ্যে শিশু ওয়ার্ডেই ভর্তি 116 জন। ওয়ার্ডের একটি বেডে স্থান হয়েছে 3 শিশুর। নবজাতক সহ অল্প বয়সী শিশুরা চিকিৎসা নিতে এসে উল্টো অসুস্থ হয়ে পড়ছে। এখানে আসার পরে নির্ধারিত সময়ের পর আর কোনো ডাক্তার পাওয়া যায় না। বাচ্চাটা যে পরবর্তীতে দেখবে ওরকম নার্সও পাওয়া যায় না। 7 দিনে আমি 5 দিন এখানে একটা রিপোর্টের জন্য ঘুরতেছি। আমার ওই কম্বল সিটের অভাব, সিট নাই, ডাক্তার ঠিক মতন পাওয়া যাচ্ছে না। মানববন্ধন করেছে হাসপাতালটি উদ্বোধন করার জন্য, কিন্তু কোথায় সমস্যাটা লুকিয়ে আছে আমরা জানি না। প্রশাসনকে প্রশ্ন করলে সঠিক উত্তর পাওয়া যায় না। কখনো শুনি ঠিকাদারের অনুপস্থিতি, কখনো শুনি পান্ডের অভাব। এমন পরিস্থিতিতেই হাসপাতালটিতে 250 শয্যার নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয় 2018 সালে। কিন্তু 7 বছর পেরিয়ে গেলেও এখনো হস্তান্তর না হয় বিপাকে কর্তৃপক্ষ। স্বাস্থ্যসেবা যে সুবিধা 18 লক্ষ জনগণ, সেই সুবিধা এই জেলাবাসী কখনো পায় নাই এবং পাবে বলে সহসা আমার মনে হচ্ছে না। তবে অতিরিক্ত জেলা প্রশাসক জানান, দ্রুত জনবল সংকট কাটিয়ে জেলার বাসিন্দাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। পিডব্লিউডি যে কাজ করছে ওখানে তাদের যে চাহিদা
হয়তো তারা 13 কোটি টাকার এক্সট্রা একটা চাহিদা স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন এটা কমপ্লিট করার জন্য। তো এটা যদি চলে আসে, হসপিটালে যে দুরবস্থা সেটা আর থাকবে না। জেলা হাসপাতালটিতে অতিরিক্ত রোগীর চাপের সুযোগে গড়ে ওঠা দালাল চক্র ঠেকাতে কর্তৃপক্ষকে তৎপর থাকার আহ্বান ভুক্তভোগীদের। ফারহানা জুথি, ডিবিসি নিউজ। প্রশাসক নিয়োগের প্রতিবাদে সদস্যদের মানববন্ধন করেছে ট্রাভেল এজেন্টদের সংগঠন আটাপ। বৃহস্পতিবার সকাল 11টায় রাজধানীর কাকরাইলে আটাপ কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘমেয়াদী প্রশাসক নিয়োগের ফলে অ্যাসোসিয়েশনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং সদস্যরা ক্ষতিগ্রস্ত হন। আটাপেও আগে কখনো প্রশাসক নিযুক্ত হয়নি এবং সাধারণ সদস্যরা এটিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন। তাদের দাবি, নির্বাচিত কমিটির অধীনেই আটাপের কার্যক্রম পরিচালিত হওয়া উচিত। অবিলম্বে প্রশাসক নিয়োগ বাতিল ও প্রত্যাহার করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।